তো আজকে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো এখানে আমি 10টা রুলস নিয়ে এখন আলোচনা করব। তো তোমরা চাইলে প্রত্যেকটা রুলসগুলো খাতার মধ্যে লিখে ফেলতে পারো, আর এখানে যে এক্সাম্পলগুলো আছে চাইলে এগুলো লিখে রাখতে পারো। আচ্ছা, তো খেয়াল করো। প্রথমত আমরা যেটা করব, 1 নম্বর রুলসে আমরা বলেছি যে সম্পূর্ণ প্যাসেজ পড়ে বক্তা ও শ্রোতা আলাদা করো। অর্থাৎ কার সাথে কার কথা হচ্ছে, কে বলছে আর কে শুনছে, এগুলো প্রথমে ফাইন্ড আউট করতে হবে। কখনো কখনো যেটা হবে, বক্তার নাম নাও থাকতে পারে। যদি কখনো কোনো একটা টপিক সম্পর্কে কথা বলছে এরকম যদি দেওয়া না থাকে, তারপরেও কিন্তু আমরা বের করব। কিভাবে বের করব? আমরা কনটেক্সট অনুযায়ী বের করব। তো সেটাকে বলতেছি আমরা যে বিষয়বস্তু বুঝে সেটাকে আমরা চিহ্নিত করব। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝে যাব। ইউ হ্যাভ লস্ট মাই নিউ ব্যাগ টুডে। এটা একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার মধ্যে আছে। আমরা দেখতেছি দুই পাশে দুইটা ইনভার্টেড কমা আছে। এরপর বলতেছে কি, ওয়াই হ্যাভ ইউ গন আউটসাইড লিভিং ইট দেন। এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্স একসাথে আছে। আমরা চাইলে এখানে যেটা আছে এটাকে আমরা উঠাই দিতে পারি। প্রথমে ইনভার্টেড কমাটা সরাই দিলে সমস্যা নেই। তাইলে এই যে দুইটা সেন্টেন্স কে বলছে এ ব্যাপারে জিজ্ঞেস করছে, আস্কড দ্য মাস্টার। অর্থাৎ মাস্টার বলতেছে যে তুমি আমার নতুন ব্যাগটা আজকে হারাই ফেলছো। ওয়াই হ্যাভ ইউ গোন আউটসাইড লিভিং ইট দেন, যে তুমি বাসা ফাঁকা রেখে বাহিরে কেন গেলে। এরপরে রিপ্লাই কি আসছে, আই ওয়েন্ট আউটসাইড ফর ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার স্যার, সেইড দ্য সার্ভেন্ট। তো সে কাজের লোক যে, সে বলল কি যে স্যার আমি বাইরে গিয়েছিলাম কেন, 1 গ্লাস পানি খাওয়ার জন্য। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা কি বলছে, বাট ইউ কুড গো আফটার মাই কামিং। বলছে যে তুমি যাইতে পারতা আমি আসার পরে, কিন্তু তুমি যাইতে পারতা। নাও পে ফর দ্য ব্যাগ। ওকে, কি বলছে যে তুমি তো চাইলে আমার পরেও যাইতে পারতা, এখন কি করো, এই ব্যাগের জন্য আমাকে পে করো বা জরিমানা দাও। তো সার্ভেন্ট কি রিপ্লাই দিছে, ইয়েস আই অ্যাম গিলটি ফর মাই কেয়ারলেসনেস বাট আই হ্যাভ নো মানি, রিপ্লাইড দ্য সার্ভেন্ট। তো আমরা যদি একটু খেয়াল করি, এই যে প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদেরকে বলে দেয় নাই যে এই সেন্টেন্সটা মাস্টার বলছে। কোনটা? এই যে আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে বাট ইউ কুড গো আফটার মাই কামিং, নাও পে ফর দ্য ব্যাক। এই যে আন্ডারলাইন করা যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কে বলছে, এই কথাটা কে বলছে এখানে কিন্তু উল্লেখ করা নাই। কিন্তু আমরা এই প্যাসেজটা দেখে বুঝতে পারতেছি যে এই যে আন্ডারলাইন করা কথাটা কে বলছে, মাস্টার বলছে। তো এভাবে কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে যে কার সাথে কার কথা হচ্ছে। আমরা যদি ফাইন্ড আউট না করতে পারি তাহলে কিন্তু আমি সাজায় লিখতে পারবো না। ওকে, কারণ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে একটা ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট রূপান্তর করার জন্য কি কি রুলস সেখানে আমরা ইউজ করব, কোন টেন্স অনুযায়ী কি হবে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি। তো যারা দেখো না, এটা চাইলে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট রুলে যাই। তো রুল নাম্বার 2 কি বলছে যে স্পিচ পরিবর্তনের সময় প্রতিটি বাক্যের শুরুতে কি বলছে, বক্তার নাম ও শ্রোতার নাম উল্লেখ করতে হবে। ঠিক আছে, কি বলছে যে প্রত্যেকবার যখন আমরা প্রত্যেকটা সেন্টেন্স যখন চেঞ্জ করব, তখন আমাদের কার নাম চেঞ্জ করতে হবে, বক্তার নামও চেঞ্জ করতে হবে, আবার শ্রোতার নামও চেঞ্জ করতে হবে। চেঞ্জ না মানে আমরা উল্লেখ করব আর কি, সেখানে বক্তার নাম আর শ্রোতার নামটা সেখানে আমরা দিতে হবে। আমাদের যে কোশ্চেন থাকবে, প্রশ্নে বক্তা শ্রোতা না থাকলেও প্রতি বাক্যে তাদের কথা উল্লেখ করতে হবে। এখন প্রত্যেকটা সেন্টেন্সে তাদের কথা যদি নাও থাকে তাহলে আমরা উল্লেখ করব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের ডাইরেক্ট স্পিচে কি বলছে, আই হ্যাভ কল্ড ইউ টুডে, ওয়াই আর ইউ সো মাচ বিজি, হি সেড। তাহলে এই কথাগুলোকে বলছে, সে বলল। আই ওয়াজ বিজি উইথ সাম অফিসিয়াল ওয়ার্কস সেইড আই। ঠিক আছে, তাহলে এই যে প্রথম যে সেন্টেন্সটা, আই হ্যাভ কল্ড ইউ টুডে, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখনও কিন্তু আমার শুরুতে সাবজেক্ট বা সাবজেক্ট না মানে কথাটা কে বলতেছে সেই অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে সাবজেক্ট ওয়াইজ। আবার বলছে যে ওয়াই আর ইউ সো মাচ বিজি, একই ব্যক্তি কিন্তু কথাটা বলছে, কিন্তু প্রত্যেকটা কথা শুরুতে আমরা কিন্তু তাদের কথা উল্লেখ করতে হবে যে কথাটা কারা বলল।
আচ্ছা, তো আই ওয়াজ বিজি উইথ সাম অফিসিয়াল ওয়ার্ক, সেইটাই। তো এখানে তো একটা বাক্য আছে, এটা কে বলছে এটা আমরা দেখবো না, নিচে আসি। তাহলে ইনডাইরেক্ট স্পিচ এবার কি বলছে? প্রথম বাক্যটা আই হ্যাভ কল্ড ইউ টুডে, তো এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি কি, হি সেইড টু মি দ্যাট হি হ্যাড কল্ড মি দ্যাট ডে, হি হ্যাড কল্ড মি দ্যাট ডে। তাহলে আমরা কিন্তু এখানে উল্লেখ করছি যে হি সেইড টু মি দ্যাট, কার কার কথা? এখানে কিন্তু বক্তাও আছে, শ্রোতা আছে, বক্তাকে সে আর শ্রোতাকে আমি, ঠিক আছে? আচ্ছা, তো এর পরের যে সেন্টেন্সটা বলছিলাম যে ওয়াই আর ইউ সো মাচ বিজি, এখন এটা তো একটা কোশ্চেন আমরা জানি, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে? আস্ক হবে না? তাহলে কি হবে? হি আস্কড মি ইফ আই ওয়াজ সো মাচ বিজি। তাহলে কি বুঝলাম আমরা? যে প্রথম বাক্যের ক্ষেত্রেও আমি যেই বক্তা শ্রোতা দুজনকেই আনছি, পরের বাক্যের ক্ষেত্রেও কিন্তু বক্তা শ্রোতা দুজনই আসছে। ওকে, এরপরে শেষের বাক্যের ক্ষেত্রে আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড বিন বিজি উইথ সাম অফিসিয়াল ওয়ার্কস, ঠিক আছে? তো আমি কি রিপ্লাই দিছি সে কথাটাও কিন্তু আমি বলে দিছি এখানে, টেন্স অনুযায়ী এগুলো চেঞ্জ হয়েছে। তোমরা যদি এখন না বুঝো যে টেন্স অনুযায়ী কোনগুলো কি চেঞ্জ হবে, তাহলে তোমরা যে বেসিক যে ভিডিওটা এর আগে দিছি সেটা একটু দেখো। ওকে, আচ্ছা, এরপরে রোল নাম্বার 3-তে আমরা বলছি কি, যে প্রথমবার আমরা বক্তা শ্রোতার নাম উল্লেখ করব, কিন্তু পরের বার থেকে কিন্তু তাদের নাম আর উল্লেখ করব না, কি ইউজ করব? হি সি এগুলো আমরা ইউজ করব। আবার যদি এরকম হয় যে একই বাক্যে প্রোনাউন বারবার একই হয়, তাহলে সেটাকে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করে দিব, ঠিক আছে? অর্থাৎ ধরো এখানে আমি লিখে দিই যে হি দিয়ে আমরা একটা কথা লিখলাম, আবার এই বাক্যের মধ্যে আবার হি আসছে, তাহলে এখানে দুইটা হি না? তাহলে প্রথম হিটাকে, এই প্রথম হিটাকে আমরা ব্র্যাকেট দিয়ে উল্লেখ করে দিব যে প্রথম হিটা হচ্ছে রাফিদ, তাহলে আর, তাহলে পরের হিটাকে, পরের হিটা যদি হয় শাহেদ তাহলে হবে এস। এইরকম আর কি, যে যদি একই বাক্যে এরকম দুইটা সেম প্রোনাউন হয় তাহলে তাদেরকে আমরা ব্র্যাকেট দিয়ে এভাবে ইন্ডিকেট করে দিব। কেমন? তো আমরা যদি এক্সাম্পল দেখি, আমাদের একটা ডাইরেক্ট স্পিচ এখানে আছে, কি বলছে? ইউ হ্যাভ লস্ট মাই নিউ ব্যাগ টুডে। ওকে, ওয়াই হ্যাভ ইউ গন আউটসাইড লিভিং ইট দেন? ওকে, আস্কড দ্য মাস্টার। তো মাস্টার এখানে দুইটা কথা বলছে। দেন সার্ভেন্ট কি রিপ্লাই দিছে? আই ওয়েন্ট আউটসাইড ফর ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার, সেটা সার্ভেন্ট বলছে। তো আমরা যখন চেঞ্জ করব, তা আমরা কি বলছিলাম যে প্রত্যেকবার আমরা বক্তা শ্রোতা দুইটাই কিন্তু উল্লেখ করব প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে, যে প্রথম সেন্টেন্সের শুরুতেও কিন্তু আমরা দুজনের কথা উল্লেখ করতে হবে, আবার পরের সেন্টেন্সেও কিন্তু দুজনের কথা উল্লেখ করবো। এভাবে শুরু করি, দ্য মাস্টার টোল্ড দ্য সার্ভেন্ট, এ পর্যন্ত ঠিক আছে। টোল্ড দ্য সার্ভেন্ট দ্যাট আমরা জানি, দ্যাট পর্যন্ত ঠিক আছে। এরপর কি বলছে? হি হ্যাড লস্ট হিজ নিউ ব্যাগ দ্যাট ডে, কে? সার্ভেন্ট, এজন্য সার্ভেন্টের জন্য এখানে আমরা ব্র্যাকেটে এস বসাইছি। লস্ট হিজ, কার ব্যাগ? মাস্টারের ব্যাগ। তো এরকম যদি উল্লেখ থাকে যে হি হিজ, এখানে তো আইডেন্টিফাই করতে হবে যে কথাটা কে কাকে বলতেছে, তো সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটে এস উল্লেখ করে দিব। আর অ্যাজ ইউজুয়াল এটা কোন টেন্সে ছিল? ইউ হ্যাভ লস্ট মাই নিউ ব্যাগ টুডে, এটা কোন টেন্সে ছিল? এটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে রুলস অনুযায়ী আমাদের কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে হি হ্যাড লস্ট হিজ নিউ ব্যাগ দ্যাট ডে, এই যে টুডের বদলে কি হয়েছে? টুডের বদলে হয়েছে দ্যাট ডে। ওকে, এরপর আমাদের সেকেন্ড লাইনে কি বলছে? ওয়াই হ্যাভ ইউ গন আউটসাইড লিভিং ইট দেন, তো এটা একটা কোশ্চেন না? এই কথাটা কে বলছে? মাস্টার বলছে। তাহলে আমরা এখানে একজনের কথা তো আর বারবার বলবো না, মাস্টার মাস্টার কি বারবার বলবো না, তাই মাস্টারের পরিবর্তে আমরা হি লিখলাম, ব্র্যাকেটে এম দিয়ে দিলাম, যে হি আস্কড হিম ওয়াই হি হ্যাড গন আউটসাইড লিভিং ইট দেন। এই যে আমাদের এখানে যে টেন্স ছিল, এটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী এখানে আমার কি হয়েছে? পাস্ট পারফেক্ট হয়েছে, যার কারণে এখানে হি হ্যাড গন আউটসাইড লিভিং ইট দেন। তো বারংবার আমরা উল্লেখ করে দিচ্ছি যে কার সাথে কার কথা হচ্ছে সেটাকে, একই প্রোনাউন কিন্তু বারবার আসছে, এখানেও হি আসছে, আবার একই লাইনে আবার হি আসছে, তো কার সাথে কার কথা হচ্ছে সেটা কিন্তু আমরা ব্র্যাকেটে উল্লেখ করে দিতেছি।
ওকে, এরপর যদি আমরা লাস্ট লাইনে যাই, আই ওয়েন্ট আউটসাইড ফর ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার স্যার, সেইড দ্য সার্ভেন্ট। আচ্ছা, তাহলে যখনই স্যার থাকবে, স্যার কথাটা যখনই থাকবে তখনই আমরা বলবো রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট বা রেসপেক্টফুলি সেইড দ্যাট, দুইটাই হইতে পারে। যেহেতু সে রিপ্লাই দিছে, তাহলে সার্ভেন্টের বেলায় আমরা কি লিখতে পারি, দ্য সার্ভেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট হি হ্যাড গন আউটসাইড ফর ড্রিঙ্কিং গ্লাস অফ ওয়াটার। বাকিটা আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করলাম, আর যেহেতু স্যার বলছে এজন্য স্যার যদি থাকে আমরা রেসপেক্টফুলি কথাটা ইউজ করব। কেমন? এরপরে রুল নাম্বার 4 আমরা দেখি যে কি বলছে, একই ব্যক্তি পর পর দুটি বাক্য বললে প্রথমবার আমরা কি বলতে পারি, সেই, টু, টোল্ড এগুলা। আবার সেকেন্ড বাক্যের বেলায় আমরা বলবো কি অ্যাগেন সেড বা অ্যাগেন টোল্ড অথবা অ্যাডেড, ফার্দার এগুলো বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ বারবার একই লোক যদি পরপর দুইটা কথা বলে তো একবার আমরা টোল্ড ইউজ করতে পারি, আর পরের বেলায় আমরা আবার অ্যাগেইন সেইড অথবা হি অলসো অ্যাডেড দ্যাট বা ফার্দার সেইড এগুলো আমরা অ্যাড করতে পারি। তো এক্সাম্পল দেখি, ইউ হ্যাভ সিলেক্টেড দ্য বয় ফর দ্য জব, এটা একটা বাক্য। ইউ উইল টেক হিজ রেসপন্সিবিলিটি ফ্রম নাও, সেইড দ্য অফিসার। কি বলছে, ইউ হ্যাভ সিলেক্টেড দ্য বয় ফর দ্য জব, যে এই জবের জন্য তুমি এই ছেলেকে নির্বাচিত করেছো। ইউ উইল টেক হিজ রেসপন্সিবিলিটি ফ্রম নাও, এখন থেকে তুমি তার দায়িত্ব নিবে, সেড দ্য অফিসার, অফিসার বলল। তাহলে দুইটা কথা একই লোক বলছে, এই অফিসার বলছে। তো আমরা যখন ইনডাইরেক্ট করব তখন কি করব, দ্য অফিসার সেইড টু মি দ্যাট আই হ্যাড সিলেক্টেড দ্য বয় ফর দ্য জব। তো প্রথম ক্ষেত্রে আমরা সেইড টু ইউজ করছি একবার, যেহেতু উনি পরে আরেকটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে পরে আবার কি করব, হি অ্যাগেন সেইড দ্যাট আই উড টেক হিজ রেসপন্সিবিলিটি ফ্রম দেম। হি অ্যাগেন সেইড দ্যাট এই কথাটা আমরা ইউজ করছি, আর বাদ বাকি যা আছে সেগুলো আমাদের যে রুল ছিল সেই রুলস অনুযায়ী চেঞ্জ হয়েছে। যে এখানে উইল ছিল, এই যে ইউ উইল টেক রেসপন্স, তো উইলের বদলে আমরা জানি উড হয়। হ্যাঁ, তো প্রথম ক্ষেত্রে বলছে যে ইউ হ্যাভ সিলেক্টেড দ্য বয়, ইউ হ্যাভ সিলেক্টেড, এটা কিসে আছে, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে। তো আমরা চেঞ্জ করে এটাকে নিছি কিসে, পাস্ট পারফেক্টে, যে আই হ্যাড সিলেক্টেড। ওকে, তো টেন্স অনুযায়ী বাদ বাকিটা চেঞ্জ হবে। বোঝা গেল? এরপর আমরা রুল নাম্বার 5-এ আসি। আমরা তো শুধুমাত্র ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে নিচ্ছি, তো কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড বা ফ্রেজ আমরা এই ইনডাইরেক্ট স্পিচে ইউজ করব। তো তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের খাতার মধ্যে এগুলো একটু লিখে ফেলো, যে এখানে ডাইরেক্ট স্পিচে যদি স্যার থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা কি ইউজ করব, আবার ডাইরেক্ট স্পিচে নো থাকলে ইনডাইরেক্ট স্পিচে কি ইউজ করব, এগুলো জাস্ট একটু লিখে ফেলো, পজ করে লিখে ফেলো। তো এগুলোর প্রত্যেকটার উদাহরণ আমি নিচে দিয়ে দিব। তার আগে এখানে একবার আলোচনা করি যে যদি কোনো ডাইরেক্ট স্পিচে স্যার দেখি তাহলে ইনডাইরেক্ট স্পিচে রেসপেক্টফুলি সেইড অথবা আস্কড এগুলো আমরা বসাবো। যদি থ্যাঙ্কস দেখি তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট। আমরা যখন এক্সাম্পল দেখব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। গুড বাই যখন দেখবা তখন কি করবা, সাবজেক্ট প্লাস বেইট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই। ওকে যদি থাকে, ওকে মানে কি, আমরা বলি যে হ্যাঁ ওকে বা ঠিক আছে। তো ঠিক আছে বলি কখন, যখন আমরা রাজি হই। তো সেক্ষেত্রে আমরা কি করি, একটা অ্যাগ্রিড দ্যাট কথাটা এখানে উল্লেখ করব, সাবজেক্ট প্লাস অ্যাগ্রিড দ্যাট, এরপরে বাকি অংশ বসাবো। হ্যালো হাই যদি থাকে তাহলে কি হবে, গ্রিটেড দ্যাট বসাবো, সাবজেক্টের সাথে গ্রিটেড দ্যাট, এরপরে বাকি অংশ। যদি ইয়েস থাকে কোথাও, ইয়েসের বদলে বসাবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। যদি নো থাকে কি বসাবো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। এরপরে যদি কোনো অংশে যদি দেখো ডাইরেক্ট স্পিচে গুড মর্নিং, ইভিনিং বা গুড নাইট এরকম থাকে, সেক্ষেত্রে কী করবো, সাবজেক্ট প্লাস উইশড, তারপরে কি আসবে, অবজেক্ট, গুড মর্নিং এগুলো আসবে। কখনো কখনো যদি দেখো যে বাই আল্লাহ বা বাই গড এরকম যদি থাকে, সেক্ষেত্রে কি করব, সোয়ারিং বাই আল্লাহ অথবা গড এই কথাটা আমরা উল্লেখ করে শুরু করতে পারি। কখনো কখনো যদি দেখো যে রিপ্লাইড, আস্কড, ক্রাইড এগুলো দিয়ে যদি শুরু হয় ডাইরেক্ট স্পিচে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো চেঞ্জ করব না। ভালো মতো দেখো, রিপ্লাইড, আস্কড এগুলো যে অলরেডি দেওয়াই আছে আমার এখানে, সেক্ষেত্রে কিন্তু আমি অন্য কোনো চেঞ্জ এখানে আনবো না। ঠিক আছে, তো এরপরে আমরা এক্সাম্পলগুলো দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। তো এবার এক্সাম্পলে যাওয়া যাক।
তো প্রথমে যখন স্যার দেখবা, স্যার দেখলে স্যারের বদলে অবশ্যই রেসপেক্টফুলি সেইড দ্যাট এই কথাটা ইউজ করবে। ওকে, তো দ্য বয় সেইড স্যার আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি। ভালো কথা, দ্য বয় সেইড স্যার আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাস। এবার তো স্যার থাকলে কি হয় আমরা জানি, রেসপেক্টফুলি সেইড দ্যাট, এটা আমরা বসাবো। ওকে, তো তাহলে আমরা যখন শুরু করব কিভাবে শুরু করব, আমরা লিখব যে দ্য বয় রেসপেক্টফুলি, যেহেতু টিচার তো রেসপেক্টফুলি কথাটা আমরা এখানে ইউজ করব, রেসপেক্টফুলি সেইড দ্যাট। এ পর্যন্ত আমার সব কিছু ঠিক আছে, আর বাকিটুকু আমাদের টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করে ফেলবো। কি হবে, আই উইল অ্যাটেন্ড, তাইলে হবে এখানে কি, হি উড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। আচ্ছা, তো নেক্সট এক্সাম্পলে যদি যাই, যখন ইয়েস থাকবে, ডাইরেক্ট স্পিচ যদি ইয়েস থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হবে, সেইড অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই কথাটা আমরা ইউজ করব। তো এক্সাম্পল দিই, ইউ সেইড ইয়েস ইট ইজ মাই লস্ট ব্যাগ, যে হ্যাঁ এটাই আমার হারানো ব্যাগ। তাহলে আমরা শুরুটা করব কিভাবে, যেহেতু ইয়েস আছে, সেইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে এখানে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি ইউ সেইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট কি হবে, ইট ইজ মাই লস্ট ব্যাগ, তাহলে হবে ইট ওয়াজ মাই, তাহলে মাইটা তো ইউ, তাহলে হবে ইউর লস্ট ব্যাগ। বুঝতে পারছি? তো ইয়েস থাকলে অবশ্যই আমরা সেইড বা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট এই কথাটা ইউজ করবো, আর বাদ বাকি আমরা টেন্স অনুযায়ী চেঞ্জ করে নিব। কখনো যদি নো দেখি আমরা, নো দেখলে কি করব, সেইড অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যেহেতু নো এর বদলে আমরা ইন দ্য নেগেটিভ লিখব। তো এক্সাম্পল দেখি, হি সেইড টু মি নো আই ক্যান নট হেল্প ইউ নাও, যে সে আমাকে বলল যে না আমি তোমাকে সাহায্য করতে পারবো না, বা আমি তোমাকে এখন সাহায্য করতে পারি না। হুম, তা এটা চেঞ্জ করে আমরা কিভাবে লিখতে পারি, হি সেইড টু মি, তাহলে টু মি যা আছে আমরা লিখে ফেলি, যেহেতু নো বলছে টু মি ইন দ্য নেগেটিভ, হি সেড টু মি ইন দ্য নেগেটিভ দ্যাট, এরপরে বাদ বাকি যা আছে রুলস অনুযায়ী আমরা চেঞ্জ করব, আইটাকে হি, ক্যান নট তাহলে ক্যান নটটা হবে কুড নট, তারপরে হেল্প ইউ নাও তাহলে হবে কি হেল্প মি, কারণ কথাটা কিন্তু আমাকে বলতেছে, কাকে বলতেছে, আমাকে, হি সেড টু মি, তাহলে হেল্প মি দেন, কেন দেন বসলো, যদি নাও থাকে নাও এর বদলে কি বসে, দেন বসে। ঠিক আছে, তো নেক্সট এক্সাম্পলে যদি আমরা যাই, 4 নম্বর এক্সাম্পল, থ্যাঙ্কস যদি দেখি তাহলে আমাদের সাবজেক্ট বসবে প্লাস থ্যাঙ্কড বসাবো, এরপরে অবজেক্ট বসবে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল থেকে, ইউ সেইড টু মি থ্যাঙ্কস ইউ হ্যাভ ডান দ্য জব। ওকে, তাহলে ইউ সেইড টু মি থ্যাঙ্কস ইউ হ্যাভ ডান দ্য জব, তাহলে তুমি আমাকে থ্যাংক ইউ যেহেতু দিছো, তাহলে প্রথমে সাবজেক্ট আমার ইউ লিখে ফেলবো আমরা, তারপর বলছে থ্যাঙ্কড, তাহলে এই যে থ্যাঙ্কড লিখবা, থ্যাঙ্কড লেখার পরে কি লিখবা, আমাকে দিছে যে অবজেক্টের সাবজেক্ট, তাহলে মি, তারপরে কি হবে অ্যান্ড, তুমি আমাকে ধন্যবাদ দিছো, অ্যান্ড কি বলছো, অ্যান্ড সেইড দ্যাট ইউ হ্যাভ ডান দ্য জব। ইউ হ্যাভ, তাহলে এই ইউটাকে আমি না, তুমি তো আমাকে বলতেছো, তাহলে আই হ্যাড ডান দ্য জব। এক্ষেত্রে এখানে বাক্য কিন্তু দুইটা আসছে, যে ইউ থ্যাঙ্কড মি, এটা একটা সেন্টেন্স, আবার এখানে আরেকটা সেন্টেন্স আছে যে আই হ্যাড ডান দ্য জব। সাধারণত এই ধরনের বাক্যগুলোতে এরকম দুইটা পার্ট আসে, সেক্ষেত্রে অ্যান্ড দিয়ে আমরা যুক্ত করে দিব, কেমন? আচ্ছা, তো 5 নম্বর এক্সাম্পলে যাই, গুড মর্নিং লেখা যদি দেখো কোথাও তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস উইশড অবজেক্ট গুড মর্নিং বা ইভিনিং নাইট যা আছে বাদ বাকি সবই বসাবা। তাহলে হি সেইড টু ইউ গুড মর্নিং হাউ আর ইউ,
আচ্ছা, তাহলে সাবজেক্ট বসাবো প্রথমে হি, যেহেতু গুড মর্নিং একটা উইশ করছে তাহলে উইশড আসবে না এখানে, হি উইশড ইউ, আমাকে তো মানে মানে হি সেড টু ইউ, যেহেতু সে আর তার মধ্যে কথা বলতে, হি উইশড ইউ কি হবে, গুড মর্নিং, গুড মর্নিং। হইলো এতটুকু হইলো, এরপরে বাদ বাকি কথা হাউ আর ইউ, তাহলে এটাকে আমরা একটা অ্যান্ড দিয়ে বাদ বাকি কথা যুক্ত করে দিলাম। অ্যান্ড আক্সড, আমাকে কোশ্চেন যেহেতু করছে, অ্যান্ড আক্সড হাউ আর ইউ, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে, হাউ ইউ, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ ওয়ার, হাউ ইউ ওয়ার। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, হি উইজড ইউ গুড মর্নিং, MORNING, যেটা কিন্তু মিশাই ফেলছি আমি, একটু বুঝে নিও, অ্যান্ড আক্সড হাউ ইউ ওয়ার। ওকে, আচ্ছা, এরপরের এক্সাম্পলে যাই, এক্সাম্পল 6, গুড বাই যদি থাকে তাহলে কি করবা, প্রথমে সাবজেক্ট বসাবো প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই, এরপরে বাকি অংশ যেগুলো আছে সেগুলো। তাহলে কি হইতে পারে, এটা প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্টকে হি, তাহলে হি লিখলাম, এরপরে বেড আছে লিখলাম বেড, হি বেড, অবজেক্ট, তাহলে অবজেক্টটা কোনটা যেটা থাকবে আমাকে তো বলতেছে, হি বেড মি কি বলছে, গুড বাই, এই যে গুড বাইটা লিখবো না, গুড বাই, অ্যান্ড অ্যান্ড দিয়ে বাকি কথাটা মিট মি টুমোরো, এই কথাটা আমরা লিখতে পারি কি, অ্যান্ড টোল্ড টু মিট হিম টুমোরো, থাকলে কি হয় আমরা জানি, টুমোরো থাকলে হয় দ্য নেক্সট, মিট হিম দ্য নেক্সট ডে। বুঝতে পারছি? তো যদি গুড বাই থাকে, হি বেড মি গুড বাই অ্যান্ড টোল্ড টু মিট হিম দ্য নেক্সট ডে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, 7 নম্বর এক্সাম্পল কি বলছে, যদি ওকে থাকে কোথাও, ওকে মানে কি, কাউকে তুমি বলতেছো যে ওকে আম উইথ ইউ, আমি তোমার সাথে আছি, বা ওকে ডান, বলো না কথায় কথায়, তাহলে ওকে মানে কি, তুমি কারোর সাথে অ্যাগ্রি করলা, তার সাথে একমতে পৌঁছাইলা, তো সেটা হচ্ছে অ্যাগ্রিড দ্যাট, এই কথাটা আমরা ইউজ করব, সাবজেক্টের পরে অ্যাগ্রিড দ্যাট বসাবো। তাহলে এক্সাম্পল হিসেবে, রাজীব সেইড টু মি ওকে আই অ্যাম গোয়িং দেয়ার নাও, তাহলে রাজীব তোমার সাথে অ্যাগ্রি হয়েছে, তাহলে সুন্দর মতো এখানে সাবজেক্ট রাজীব আগে লিখে ফেলবা, তারপরে লিখবা অ্যাগ্রিড, অ্যাগ্রিড কার সাথে, আমার সাথে না, অবশ্যই উইথ মি, এরপরে একটা অ্যান্ড লিখে বাকি অংশ আমরা লিখে দিব, অ্যান্ড কি বলছে, সেইড দ্যাট, অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড লেখার পরে অবশ্যই যে বাকি কথা তো বাকি আছে, সেইড দ্যাট লিখবা, আই অ্যাম গোয়িং দেয়ার নাও, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে, হি, যেহেতু এখানে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আমরা এটাকে পাস্ট করব, হি ওয়াজ গোয়িং দেয়ার, এই যে নাও ছিল, নাওয়ের বদলে হবে দেন। ঠিক আছে, তো নেক্সট এক্সাম্পলে যাই আমরা, 8 নম্বর এক্সাম্পল, যদি হ্যালো দেখো কোথাও, হ্যালো দেখলে কি হবে, গ্রিটেড দ্যাট বসাবো, সাবজেক্টের সাথে কি বসাবো, গ্রিটেড দ্যাট, গ্রিটেড বা অভিবাদন, তাইলে হি সেইড টু হার হ্যালো হাউ আর ইউ, ওকে ফাইন, তাহলে হি সেইড টু আর হ্যালো, তাহলে আমরা এখানে শুরুতে বলতে পারি হি গ্রিটেড হার, অ্যান্ড যেহেতু কোশ্চেন করছে, অ্যান্ড আস্কড হাউ শি ওয়াজ, কি হবে, শি ওয়াজ। ওকে, সবগুলো কিন্তু কাছাকাছি, জাস্ট একটু যদি মিলাইতে পারো তাহলে ভালো হবে। এরপর দেখো, কখনো যদি আটার্ড ক্রাইড মাটার্ড এরকম যদি থাকে তাহলে কোনো কিন্তু চেঞ্জ হবে না, হি আটার্ড সাইলেন্টলি নো ওয়ান ইজ নাও, তাহলে এটা সেম টু সেম, প্রথম অংশ সেম থাকবে, আটার সাইলেন্টলি একটা দ্যাট বসাবা সাইলেন্টলির পরে, দ্যাট নো ওয়ান, ইজটা হয়ে যাবে কি ওয়াজ, ওয়াজ হেয়ারের বদল হয়ে যাবে কি দেয়ার, ওয়াজ দেয়ার, নাও এর বদল হবে কি দেন। ওকে, আচ্ছা, তো কখনো ডাইরেক্ট স্পেস যদি এরকম দেখি, বাই আল্লাহ, গড, মাই, এরকম যদি থাকে, তাহলে এটার বদলে কি হবে, সোয়ারিং বাই আল্লাহ,
তো অনেক সময় আমরা বলি কি আল্লাহর নামে শপথ করে পড়ি বা আল্লাহর কসম খাই, তো সেটাই হচ্ছে সোয়ারিং বাই আল্লাহ, যে আল্লাহর নামে বলছি। তাহলে শি সেইড টু মি, সে আমাকে বলছে কি বাই আল্লাহ আই উইল মিট ইউ। তাহলে এটাকে আমি চেঞ্জ করে কিভাবে লিখতে পারি? প্রথম অংশ সোয়ারিং বাই আল্লাহ লিখে ফেলবো, এই যে সোয়ারিং বাই আল্লাহ, হি সেইড টু মি, এই যে হি না তো শি, সরি, শি সেইড টু মি দ্যাট, কি হবে, শি উড মিট মি। ওকে, রুলস নাম্বার 6 খেয়াল করো এবার। কখনো যদি কোনো বাক্যে কাউকে সম্বোধন করে বলা হয় যে বন্ধু আমাকে এটা দাও, বন্ধু কেমন আছো, এরকম বন্ধু বলে বা বাবা বলে, যে ফ্রেন্ড, ফাদার, ব্রাদার, সিস্টার, এগুলো উল্লেখ করে যদি আমরা কোনো কথা বলি, তখন কি হবে, স্ট্রাকচারটা হবে এরকম যে প্রথমে অ্যাড্রেসিং আনতে হবে, অ্যাড্রেসিং কথাটা আনবো, এরপরে অবজেক্ট মানে অবজেক্ট আর সাবজেক্ট যেটা সেটা, এরপরে অ্যাজ বসবে, এরপরে যা আছে ফ্রেন্ড প্লাস সাবজেক্ট, এগুলা বাদ বাকি সব কিছু বসবে। যদি একটু খেয়াল করি, হি সেইড টু মি ফ্রেন্ড গিভ মি দিস বুক ফর রিডিং, কি বলছে যে হি সেইড টু মি, সে আমাকে বললো বন্ধু এই বইটা আমাকে দাও, বলছে যে এই বইটা পড়ার জন্য আমাকে দাও, তাই তো? তাহলে হি সেইড টু মি, এটাকে আমরা চেঞ্জ করে প্রথমে কি লিখবো, অ্যাড্রেসিং। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অ্যাড্রেসিং, কাকে অ্যাড্রেস করতেছে, আমাকে, অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, তারপরে কি হবে, হি টোল্ড মি টু, টু কি হবে, গিভ, মিটা চেঞ্জ হয়ে কি হবে হিম, দিসটা চেঞ্জ হয়ে হবে দ্যাট, গিভ হিম দ্যাট বুক ফর রিডিং। বোঝা গেল? তাহলে যেহেতু সম্বোধন করে বলতেছে, আমাকে সম্বোধন করে বলতেছে যে বন্ধু আমাকে এই বইটা একটু পড়ার জন্য দাও, তাহলে অ্যাড্রেসিং মি, আমাকে উদ্দেশ্য করে বলতেছে, অ্যাড্রেসিং মি অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ ফ্রেন্ড হি টোল্ড মি টু গিভ হিম দ্যাট বুক ফর রিডিং। ঠিক আছে, এভাবে আমরা চেঞ্জ করব যদি এরকম কোনো সেন্টেন্স দেখি আমরা। এরপরে দেখি ইনভার্টেড কমার বাইরে, ইনভার্টেড কমার বাইরে ভালো মতো খেয়াল করো, ইনভার্টেড কমার বাইরে কোনো ফ্রেজ বা শব্দাংশ যদি থাকে, তা কি করব, রিপোর্টিং ভার্বের শুরুতে নিয়ে আসতে হবে। হি সেইড টু মি মুভিং বিসাইড দ্য পন্ড আই অ্যাম ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। আচ্ছা, হি সেইড টু মি, এই যে হি সেইড টু মির পরে যদি আই অ্যাম ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস বলতো, তাহলে তো হয়ে যায়, কিন্তু এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ আমরা বলতে পারি যে কি বলছে, হি সেইড টু মি মুভিং বিসাইড দ্য পন্ড, অর্থাৎ পুকুরের পাশে হাঁটতে হাঁটতে সে আমাকে বলল আই এম ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেস, যে আমি একটা ঐতিহাসিক স্থান ভিজিট করতেছি। তাইলে এই যে মুভিং বিসাইড দ্য পন্ড, এই যে এই এক্সট্রা যে অংশটা, এটাকে আমরা কোথায় আনবো, সামনে নিয়ে আসবো, মুভিং বিসাইড দ্য পন্ড, এরপরে আমরা শুরু করব, কি শুরু করব এখান থেকে, হি সেইড টু মি, হি সেইড টু মি, এরপরে বাকি অংশ আই এম ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেস, তাহলে হি সেইড টু মি হি ওয়াজ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। বোঝা গেল? তো এক্সটার্নাল যে শব্দগুলো দিয়ে একটা ফ্রেজ তৈরি করলো, এই ফ্রেজটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এই যে মুভিং বিসাইড দ্য পন্ড, এরপরে যেভাবে আছে সেভাবে শুরু করবো, হি সেইড টু মি হি ওয়াজ ভিজিটিং হিস্টোরিক্যাল প্লেস। এরপরে রুল নাম্বার 8 আমরা যদি দেখি, যে যদি ইনভার্টেড কমার ভেতরে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, এই যে ইনভার্টেড কমা, দেখো ওয়ার আর ইউ গোয়িং রবিন, এই যে ইনভার্টেড কমার ভেতরে হোয়ার আর ইউ গোয়িং রবিন, এই যে রবিনের নামটা উল্লেখ করা আছে,
যে কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে তাহলে কি করব, রিপোর্টিং ভার্বের মধ্যে এটা অবজেক্ট রূপে নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা অবজেক্ট হিসেবে বাইরে নিয়ে আসবো। কি করব, তখন হি সেড না, সরি, যেহেতু এটা কোশ্চেন করছে আমরা এটাকে আস্ক বলবো, তাই না? হি আস্কড রবিন হোয়ার আর ইউ গোয়িং, তাহলে হবে কি হোয়ার আর ইউ গোয়িং, তাহলে হোয়ার হি ওয়াজ গোয়িং। যেহেতু এটা কিসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াসে আসবে। এটা আমরা এর আগের যে ক্লাস নিয়েছিলাম, বেসিক ক্লাস, সেখানে আমরা আলোচনা করছি। এবারে আসি আমার রুল নাম্বার 9। ইনভার্টেড কমার ভেতরে যদি বাক্যে অ্যাসারেটিভ হয় কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে তাহলে বিং সারপ্রাইজ লিখে আমরা যে ইন্টারোগেটিভের নিয়ম অনুযায়ী সেটা নিব। এক্সাম্পল আসো তাহলে বুঝবা। খেয়াল করো কি বলছে, হি সেড টু মি, সে আমাকে বলতেছিল, কি বলছে, ইউ নো ওয়ার হি লিভস নাও, তুমি জানো সে এখন কোথায় আছে বা কোথায় থাকতেছে। এখন আমাদের সেন্টেন্স কিন্তু বোঝাচ্ছে এটা অ্যাসারেটিভ, কিন্তু এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে কিন্তু এটাকে ইন্টারোগেটিভ বুঝাই দিচ্ছে আবার। তো এই কথাটা কিন্তু আশ্চর্য হয়ে আমাকে বলছে যে তুমি জানো সে কোথায় আছে এখন। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি বিং সারপ্রাইজড কথাটা এখানে নিয়ে আসব। ঠিক আছে, তাইলে আমি প্রথমে লিখতে পারি যে বিং সারপ্রাইজড, যে অবাক হয়ে, হি সেড টু মি, তাহলে হবে ই আস্কড মি, কি হবে, হি আস্কড মি ইফ আই নিউ ওয়ার হি লিভড, হোয়ার হি লিভড নাও এর পরিবর্তে কি আসবে এখানে, দেন আসবে। হোয়ার হি লিভস নাও, এটা কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, যে হোয়ার হি লিভড দেন। ওকে, তো যদি এরকম অ্যাসারেটিভ বলতে আবার যদি এরকম ইন্টারোগেটিভ ভেতরে থাকে, মিন করবে অ্যাসারেটিভ কিন্তু ভেতরে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে আমরা বিং সারপ্রাইজড এরপরে হি আস্কড মি ইফ আই নিউ হোয়ার হি লিভড দেন। ওকে, তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। এরপরে পরিশেষে রুল নাম্বার 10, কখনো কখনো বাক্যে কাকে কথাটা বলছে বা কে শুনছে তার নাম আমরা পাই না। অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে কে শুনছে, তার এক্স্যাক্টলি নামটা থাকে না। সেক্ষেত্রে শ্রোতার স্থানে দ্য পার্সন স্পোকেন টু, আবার বুঝো, শ্রোতার স্থানে অর্থাৎ যে শুনছে, শ্রোতার স্থানে কি হবে, দ্য পার্সন স্পোকেন টু। ওকে, দ্য পার্সন স্পোকেন টু হইলে তাহলে কি হবে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। হি সেড আই উইল টেল ইউ দ্য ইনসিডেন্ট টুমোরো। কি বলছে, হি সেড, সে বলল, আই উইল টেল ইউ দ্য ইনসিডেন্ট টুমোরো। এখন এই কথাটা কাকে বলছে, আই উইল টেল ইউ, যে আমি তোমাকে এই ঘটনাটা আগামী দিন বলবো। হুম, এই এই ঘটনাটা সম্পর্কে আগামী দিন বলবো। তাহলে হি সেড আই উইল টেল ইউ দ্য ইনসিডেন্ট টুমোরো, এটাকে যদি চেঞ্জ করে লিখি তাহলে কাকে বলতেছে, যার সাথে কথা হচ্ছে। হি সেড কাকে, যে শুনতেছে, শ্রোতা, যে তো শ্রোতা তো আমি জানি না কে, তাহলে হি সেড টু দ্য পার্সন স্পোকেন টু দ্যাট, হি সেড টু দ্য পার্সন স্পোকেন টু দ্যাট, অর্থাৎ যার সাথে কথা হচ্ছে, এজন্য এই যে টু দ্য পার্সন স্পোকেন টু, এই কথাটা আমরা নিয়ে আসছি। দ্যাট আই উইল টেল ইউ, তাহলে হি উড টেল কি হবে, হিম হবে, দ্য ইনসিডেন্ট, এখানে লিখে ফেলি দ্য ইনসিডেন্ট টুমোরো, তাহলে টুমোরো কি হবে, দ্য নেক্সট ডে। আচ্ছা, এখন যদি আমরা না বুঝি যে কথাটা কাকে বলতেছে, সেক্ষেত্রেই কিন্তু আমরা এখানে এই যে টু দ্য পার্সন স্পোকেন টু এই কথাটা আমরা ইউজ করি। যদি এরকম হইতো যে কথাটা আমাকেই বলতেছে,
বা আমি ধরতে পারতেছি না যেটা কে, কি হবে? তো তখন সেক্ষেত্রে আমরা মি ইউজ করব। তাহলে তখন অথবা দিয়ে আমরা বলতে পারি, এক্সাম্পলটা এভাবে আমরা সলভ করতে পারবো যে হি সেইড টু মি দ্যাট হি উড টেল মি দ্য, না হি উড টেল মি হবে না, মিটা হবে না এখানে, টেল হিম দ্য ইনসিডেন্ট দ্য নেক্সট ডে। তবে আমরা চেষ্টা করব যে এখানে সবসময় যে স্পোকেন টু, দ্যাট টু দ্য স্পোকেন টু, এটাই আমরা ইউজ করার জন্য চেষ্টা করব। ওকে, তোমরা এই 10টা রুলস ভালো মতো যদি ফলো করে এক্সারসাইজটা করো, ন্যারেশন সম্পর্কে আরেকটু ভালো করতে পারবা।